500 টাকার জায়গাতে 5,000 টাকা, এমনকি 50,000 টাকাও খরচ করিয়াও কাজটা এখন সমাধান করা কঠিন হয়ে গেছে। কারণ সবাই চায় যে তার সন্তানটা পড়াশোনা করুক, তার সন্তানটা মানুষ হোক। অনেক শিক্ষকের সন্তান তার স্কুলে পড়ে না। স্যার, আপনার হাতে গড়া ঘামে ঝরা প্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। শুধু পড়াশোনা করায় যে পরিবেশটা নয়, সম্পূর্ণ সব দিক থেকে ভালো করা, এটি হলো ভালো। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছিলেন যে আদর্শ স্কুলের ভিডিও করার পরে, তো সবাই বলছিলেন যে স্যারের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো স্যারকে, খুব ব্যস্ত মানুষ, আজকে আমি গাড়ি নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য, তো স্যারকে পেয়ে গেলাম। তো ভাবলাম যে স্যারের সঙ্গে একটু কথা বলি। আপনারা সবাই স্যারের একটা সাক্ষাৎকার চাইছিলেন, যাই হোক আজকে স্যারের সঙ্গে দেখা হয়ে গেলো। স্যার হয়তো মর্নিং ওয়াক করার জন্য বের হয়েছিল। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে, ভালোই আছি। আপনি বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, তো অধ্যক্ষ ছিলেন। এখন ওইখানে আমি যে ভিডিওটা বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ নিয়ে করছিলাম, মাঠটা ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে চলে গেছিলো, যেটার আপনি হয়তো থাকলে হয়তো আরও আগে ওটার কাজ হতো। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে কমেন্টে। তো আপনার কথা অনেকেই বলছে, আমাকে ইনবক্সে নক দিছে যে আপনার একটা সাক্ষাৎকার যেন আমি নেই। তো আসলে ওইভাবে সময় হয় না, আপনি ব্যস্ত মানুষ, আজকে পেয়ে গেলাম। তো স্কুলটা সম্পর্কে কিছু বলুন স্যার। স্কুলটা তো আস্তে আস্তে, মানে প্রথম যে কথাটা সেটা হলো, স্কুলের যে পরিবেশটা এত খারাপ হবে এটা নিজে চিন্তা করিনি। স্কুলটা করছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক অনেক। হ্যাঁ, আমরা তো স্যার ব্রেঞ্চ নিয়ে আসছিলাম, ওই যে নদীর পার হয়ে নদীর ঘাড়ে করে ব্রেঞ্চ পার করছিলাম, অনেক কষ্ট হয়েছে। তারপরে স্কুলের এগেনস্টে অনেক কিছু মামলা মোকদ্দমা, অনেক কিছু হয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু স্কুলটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। অনেকে ওই সময় অনেক মন্তব্য করছিল, হ্যাঁ, যে জিন্দিগিতে কোনোদিন স্কুল হবে না, বিল হবে না, নানান কথা বলছিল। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলের চেষ্টায় অনেক বাধা বিপত্তি করা সম্ভব হয়েছে। এবং প্রতিষ্ঠানটা ফুলবাড়ী উপজেলার মধ্যে একটা মানে প্রতিযোগিতামূলক একটা প্রতিষ্ঠান ছিল। জি স্যার, কিন্তু দুঃখজনক যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে এত মানে বেদনাদায়ক যে এটা বলার মতোই না। যেখানে ফুলবাড়ী জসিমিয়ায় 59 জন A+, আর সেখানে বালারহাট আদর্শে 1 জন A+। এটা তো কোনো তুলনাই নেই। কিন্তু একসময় কিন্তু ফুলবাড়ী উপজেলায় ওই সিনিয়র যে সমস্ত স্কুল আছে তাদের সঙ্গে কন্টেস্ট হতো। তারা যদি 15 জন A+ থাকতো, আমাদের 13 জন থাকতো, এইরকম অবস্থা। আমরা একসময় এরকম যে ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী জসিমিয়া স্কুলেও একমাত্র স্টার মার্ক। জি স্যার। আর অথচ বালারহাট আদর্শ থেকে 2 জন স্টার মার্ক পেয়েছিল ওই সময়, ওই বছর। তো যাই হোক, সেটা এখন মনটা খুবই খারাপ। আর যে পরিস্থিতি মাঠের, এটা আরও দুঃখজনক। সামান্য একটু কয়েকটা টাকা খরচ করলেই, যেটা যখন শুরুর দিকে পরিবেশটা, হ্যাঁ, মানে পরিবেশটা এত খারাপ হয়েছে যে মাঠ একটা সামনে, চোখের সামনে এতগুলো লোক, যেখানে 50 থেকে 55 জন কর্মকর্তা, স্টাফ, হ্যাঁ, তারা কারো এটা মানে একটা বিবেকেও জাগ্রত করলো না যে সম্পূর্ণ মাঠটা এইভাবে ভাঙিয়ে যেতেছে। অথচ 500 টাকা খরচ করলে আমার মনে হয় যে এই ক্ষতিটা হইতো না, যখন শুরুর দিকে ছিল। হ্যাঁ, তো পরিবেশ তো মানে শুধু পড়াশোনা করায় যে পরিবেশ তা নয়, সম্পূর্ণ সব দিক থেকে ভালো করা, এটি হলো ভালো। আমি স্যার যতটা জানি যে এই মাঠটা সম্পর্কে আপনিও একটু উদ্যোগ নিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, সেই সম্পর্কে আমিও উদ্যোগ নিয়েছিলাম। রমজানে একটা অনুষ্ঠান ছিল আদর্শতে, তো সেখানে ডাকছিল আমাকে। তা আমি যাই দেখি যে এই পরিস্থিতি। পরে মাসুদকে ডাকি নিয়ে আসিয়া, মাসুদ স্যার, হ্যাঁ, মাসুদ স্যার আমার ছাত্র, তো ওই জন্য মাসুদ বলছি যে মাসুদ স্যারকে ডাকি নিয়ে আসি। আমি বললাম যে তোমরা একটু আমাকে সহযোগিতা করো, তোমাদের অর্থ ব্যয় করতে হবে না, তোমরা মানে একটা গাড়ি ঠিক করিয়া ওই জায়গাটা ভরাট করে দাও। মানে আপনার কাছে কোনো অর্থ ছিল? হ্যাঁ, আর না, আমি বলছিলাম যে আমি পার্সোনালি এটা করব, সহযোগিতা করব পার্সোনালি। কিন্তু সেটাকে তারা গুরুত্ব দেয়নি। সেটা তো তারা তো কোনো ভ্রুক্ষেপে করলো না। না করতে আজকে তো যে অবস্থা, তাতে যে এখন 500 টাকার জায়গাতে 5,000 টাকা,
এমনকি 50,000 টাকাও খরচ করিয়াও কাজটা এখন সমাধান করা কঠিন হয়ে গেছে। আর জি, অনেক দূর পরিবেশটা হচ্ছে আর খুব কি। খারাপ হয়ে গেছে। পরিবেশ আরেকটা বিষয় স্কুলের স্যার, মাঠ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে সকাল 10টায় যখন স্কুল টাইম আর কি, স্কুল টাইমে ক্লাস শুরু হয়, ছাত্ররা আসে, দেখা যায় যে 1টা 2টা ক্লাস করে ছাত্ররা যার যার মতো বাড়ি চলে যায়। 1টা 2টা ক্লাস করে বাড়ি চলে যায়। অভিভাবকরা জানে যে ছাত্র স্কুলে আছে, আর মাস্টারও কিন্তু জানে যে স্কুল থেকে চলে গেল, তার মানে বাচ্চারা বাড়িতে চলে গেল। এই যে গ্যাপ সময়টা, বাচ্চারা, অভিভাবক জানে বাচ্চারা স্কুলে, শিক্ষক জানে যে বাড়ি যেহেতু চলে গেল তার মানে বাড়িতে চলে গেছে। এই যে গ্যাপ সময়টা যে ছাত্ররা কোথায় কিভাবে সময়টা নষ্ট করতেছে, কোন পথে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা নিয়ে এটা এককভাবে যে প্রতিষ্ঠান প্রধান ওনাকে দায়ী করা এটাও ঠিক না। আবার এটা যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান, যৌথ প্রতিষ্ঠান, শিক্ষক আছে, তারপরে সরকারি কর্মকর্তা ওনারা আছেন, তারপরে অভিভাবক আছে, তারপরে প্রতিষ্ঠান প্রধান আছে। জি স্যার। তো এখন বিষয়টা হলো যে প্রতিষ্ঠান প্রধান হয়তো বিভিন্ন বিভিন্ন কারণে দীর্ঘদিন থেকে উনি এ পদে আছেন। তা এই জিনিসটাকে মানে ট্যাকেল করতে গেলে যেমন সরকারি কর্মচারীরা আছেন, আমাদের মাধ্যমিক অফিসার আছেন, টিউনো স্যার আছেন, তো এনাদের একটু নেক নজর দেওয়া দরকার। আর সর্বোপরি যেটা, সেটা হলো যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, এটার মালিক হলো গভর্নিং বডি এটার মালিক। গভর্নিং বডির যেনারা সদস্য, তেনাদের এখানে পুরো, আমি মনে করি যে এখানে পুরোপুরি গাফিলতি আছে। তেনারা একদিন আসিয়া বসিয়া শিক্ষকদের নিয়ে আলোচনা করতে পারতেন। আলোচনা করলে 1 দিন 2 দিন আলোচনা করলে পরিবেশটা ভালো সুন্দর হয়ে যেত পরিবেশ। কারণ এখানে তো ক্লাস না হওয়ার কোনো প্রশ্নই আসে না। আগের শাসন ব্যবস্থা আর এখনকার শাসন ব্যবস্থার মধ্যে আমি যেটা দেখতেছি, যে আমি শুনছি আর কি, যে এমনটা যে একটা বাচ্চাকে যদি একটু শাসন করা হয়, অভিভাবকরা তেড়ে আসে শিক্ষকদের উপর, বা শিক্ষকদের এমনও হয়েছে মানে হেয় প্রতিপন্ন করা হয়েছে রাস্তায় ছাত্রদের শাসন করার কারণে। এই বিষয়টা আসলে কতটা আসলে এখন গ্রহণযোগ্যতা পায়? এই বিষয়টা হলো যে এটা তো মানে যেহেতু সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সর্বস্তরের লোকের সঙ্গে এটা সম্পৃক্ততা থাকতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে শাসন যেটা, সেটা অনেকে বলে যে শাসন উঠে গেছে, আসলে তা নয়। শাসন কি, একটা ছেলেকে মানে ব্যাট দিয়ে মানে চরম আঘাত করলাম, এইটা শাসন নয়। তাকে সোহাগ করতে হবে, তাকে আদর করতে হবে, তাকে পড়াশোনার পরিবেশে আনতে হবে, তার অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে, অভিভাবক মিটিং দিতে হবে। হ্যাঁ, বিভিন্নভাবে পরিবেশটা আস্তে 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 একদিনে কিন্তু এই পরিবেশ হয় নাই। এখনকার অভিভাবক তো স্যার এত অ্যাক্টিভ না। অভিভাবক অ্যাক্টিভ, এখন অভিভাবক অ্যাক্টিভ, এত অ্যাক্টিভ যে একটা বাচ্চাকে পড়ানোর জন্য তারা টিচারের কাছে নিয়ে যেতেছে, কোচিং সেন্টারে নিয়ে যেতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চাটাকে মানুষ করার জন্য। হ্যাঁ, সবাই চাচ্ছে। এমনকি যে একটা লেবার, সেও চাচ্ছে যে তার বাচ্চাটাকে কীভাবে মানুষ করা যায়, কীভাবে কী করা যায়। মানে বালারহাটে ইউনিয়ন পর্যায়ের স্কুল, তারা দেখা যায় ফুলবাড়ি উপজেলা পর্যায়ে নিয়ে যেতেছে, কোথায় ভালো টিচার পাওয়া যাবে সেখানে নিয়ে যেতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে অর্থশালী যারা তারা নয়, একদম এখন সবাই চাচ্ছে যে আমার বাচ্চাটা মানুষ হোক। হ্যাঁ, এমন ব্যতিক্রম থাকবে যে হয়তো একজন শিক্ষককে একটু মানে কড়া কথা বলছে বা ইয়ে করছে, কিন্তু সেটারও কারণ আছে। শুধু যে অভিভাবককে মানে হেয় প্রতিমূল্য করা তা নয়। শিক্ষকেরও যেটা দায়িত্ব এবং কর্তব্য, এটা যদি সে সঠিকভাবে পালন করে, তাহলে আমার তো মনে হয় না যে কোনো অভিভাবক ওই রকমভাবে কোনো মানে শিক্ষকের উপর বা অন্য যারা আছে কর্মচারী তাদের উপর ওই রকম কোনো আচরণ করবে। কারণ সবাই চায় যে তার সন্তানটা পড়াশোনা করুক, তার সন্তানটা মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, এটা সবাই চায়। অনেক শিক্ষকের সন্তান তার স্কুলে পড়ে না, সে যেই স্কুলে চাকরি করে, অনেক শিক্ষকের সন্তান যে স্কুলে সে চাকরি করে সেই স্কুলে কিন্তু তার সন্তান পড়ে না, তার সন্তান বাইরে পড়ে, রংপুরে পড়ে, কুড়িগ্রামে পড়ে, ঢাকায় পড়ে। এইটা সম্পর্কে স্যার, নিজের স্কুলে কিন্তু নিজের সন্তানকে পড়াচ্ছে না। এইটা মানে এটা একটা দিক আছে। দিকটা হলো কি,
ওই শিক্ষক তো দেখতেছে যে এখানে আমার বাচ্চাটাকে যদি পড়াই তাহলে বাচ্চা তো কিন্তু মানুষ উনিও হবে তো না। ওই স্কুলের শিক্ষক। হ্যাঁ, মানুষ হবে না, সেই জন্য সে শহরে পড়ায়, বাইরে দেয়। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার মেয়েকে আমি প্রথমে আমার স্কুলে পড়াইছি, আমার ছেলেকে আমি আমার স্কুলে পড়াইছি। তো তখন তো পড়াশোনার পরিবেশ খারাপ ছিল না। ভালো ছিল, হ্যাঁ, উন্নত ছিল। তখন তো পড়াশোনার পরিবেশ খারাপ ছিল না। তা এখন বিষয়টা হলো যে যে শিক্ষক এই স্কুলে পড়াচ্ছে না, তো সে চাকরি করতেছে এখানে, অথচ তার বাচ্চাকে পড়াতেছেন। কিন্তু তার উচিত ছিল তার বাচ্চাটাকে, সে যেহেতু এখানে প্রতিষ্ঠানে চাকরি করে, এই প্রতিষ্ঠানে পড়ানো এবং তাকে গাইড করিয়ে ভালো কিছু করা। কিন্তু সে দেখতেছে যে না, আমি একা হয়তো কিছু করতে পারবো না। এখন পুরো মানে আস্তে 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 যেহেতু পরিবেশটা মানে নষ্ট হয়ে গেছে, পড়াশোনার পরিবেশ নেই, এই কারণে সে চাচ্ছে যে না, আমার ছেলেকে তো মানে ভালো কিছু করতে হবে, বা ভালো কিছু ভালো কলেজে আমাকে এডমিশন হইতে হবে, ভালো ইউনিভার্সিটিতে আমাকে যাইতে হবে। এই কারণে তারা চাচ্ছে যে এই পরিবেশে না রাখিয়া অন্য ভালো পরিবেশে নিয়ে যায় পড়াশোনা করানো। আর একটা বিষয় স্যার, আমি আপনাকে দেখছি, আমি যখন আপনার ছাত্র ছিলাম, আপনি পরীক্ষার আগে আগে, বিশেষ করে দেখা গেছে যে টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনি সবার বাসায় যেতেন রাত্রেবেলা, গিয়া গিয়া খোঁজ খবর নিতেন কে আসলে পড়তেছে, কে পড়তেছে না, কে কতটা অ্যাক্টিভ পড়াশোনার দিক থেকে। তো এই বিষয়টা কিন্তু এখন আর দেখা যায় না, আপনি নাই, বা এই বিষয়টা আপনার থেকে কেউ হয়তো শিক্ষা পায় নাই ওইভাবে। তো এই বিষয়টা নিয়ে একটু স্যার বলেন। এই বিষয়টা হলো যে তখনকার পরিবেশ যেটা ছিল, গার্জিয়ানদের সঙ্গে সম্পৃক্ততা ছিল আমার মোটামুটি ভালো। আর অনেক ক্ষেত্রে অনেক গার্জিয়ান দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসছিল আমার এখানে। এই কথাটা স্যার আমি ভিডিওতে বলছি যে আমার একটা ফুফাতো ভাইয়ের সম্বন্ধী মনারুল নাম, সে ঘুঘুরহাট থেকে এসে কিন্তু এখানে লেখাপড়া করছে এবং ভালো রেজাল্ট করে চলে গেছে। দূর দূরান্ত থেকে অনেক বাচ্চা কাচ্চা, অনেক গার্জিয়ান নিয়ে আসছিল, যে তারা যে সমস্ত স্কুলে পড়াইছে তারা সেখানকার শিক্ষক, বা তারা করছে যে সে কোনোদিনও জীবনে কোনোদিনও, এমনও ছাত্র, এমন গার্জিয়ান এসে বলছে যে ওই স্কুলে বলছে যে জীবনে কোনোদিনও এসএসসি পাস করতে পারবে না, কিন্তু আল্লাহর রহমতে সে ভালো রেজাল্ট সকলের করছে। প্রচেষ্টায় সে এখন সরকারি কর্মচারী। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং গেজেটেড অফিসার হয়েছে, এরকমও নজির আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। তা মানে বিষয়টা হলো যে একটা বাচ্চা, তার যেটা মেধা, এটাকে প্রস্ফুটিত করার দায়িত্ব হলো শিক্ষকদের। হ্যাঁ, মেধা কিন্তু আছে, কিন্তু মানে গার্জিয়ান হয়তো দেখা যাবে যে গার্জিয়ান অত সচেতন নয়। এই জন্য আমার ছিল যে হোম ভিজিট একটা বিষয় আছে, যে অন্য অন্য শিক্ষকদের সহযোগিতা করে মানে সাথে নিয়ে আমি বিভিন্ন গার্জিয়ানদের, বিভিন্ন বাচ্চাদের বাড়িতে গার্জিয়ানের সঙ্গে কথা বলছি, গিয়ে তাদের বিশেষ করে তাদের মায়েদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এবং তাতে দেখছি যে আমার মানে অনেক হয়েছে, মানে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখা গেছে যে তারা, হ্যাঁ, তারা এদিকে আস্তে আস্তে, হ্যাঁ, তারা চ্যালেঞ্জ করছে অন্যখানে যে তারা পাস করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ইনশাল্লাহ আমি তাদের হোম ভিজিটের মাধ্যমে, তারপরে গার্জিয়ানদের সঙ্গে কথা বলে, তাদের মায়েদের সঙ্গে কথা বলি, ছেলেদের সঙ্গে কথা বলিয়ে তাদেরকে আমি অনেক অগ্রগতি করছি, চেষ্টা করছি আর কি। আমি তো সব কিছুই করতে পারবো না, তারপরে চেষ্টা করছি এবং ফলাফলও ভালো হয়েছে। স্যার, আপনার হাতে গড়া ঘামে ঝরা প্রতিষ্ঠান বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ভবিষ্যতে স্কুলটাকে আরও সুন্দর করার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ তো আছে, যে প্রথম পরামর্শটা হলো যে যিনি প্রতিষ্ঠান প্রধান, তিনি শিক্ষকদের নিয়ে বসবেন, প্রথমে বসিয়ে তাদের সঙ্গে তাদের মতামত, কেন এই প্রতিষ্ঠানটার এই মানে নাজুক হাল হলো কেন, এটা শিক্ষকেরাই এটার সমাধান করবে, অন্য কেউ সব পারবে না। আর তারপরে হলো অভিভাবকদের ডাকিয়া অভিভাবকদের সঙ্গে পরামর্শ করা, অভিভাবকের সঙ্গে কথাবার্তা বলা, যে কীভাবে মানে প্রতিষ্ঠানটার এই অবস্থা, এটাকে কীভাবে ভালো করা যায়। তারপরে গভর্নিং বডি আছে, গভর্নিং বডির যেটা দায়িত্ব, গভর্নিং বডি যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে, আমার তো মনে হয় যে খুব বেশি দিন, অল্প দিনেই প্রতিষ্ঠান তার পূর্বাবস্থায় ফিরে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় স্যার, যদি কোনো ছাত্র পরপর 2 দিন 3 দিন ক্লাস মিস করে চলে যায় বাড়িতে, সেই ক্ষেত্রে গার্জিয়ান সহ স্কুলে এনে সেটাকে অন্যরকম একটা ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা? হ্যাঁ, ব্যবস্থা আদতে তো ওই রকম কঠিন ব্যবস্থায় যাওয়া যাবে না, তো গার্জিয়ানের সঙ্গে কথা বলতে হবে। এখন তো মনে করেন যে অনলাইনের যুগ,
হ্যাঁ হ্যাঁ। স্যার, হ্যাঁ প্রত্যেকটা গার্জিয়ানের মোবাইল নাম্বার থাকবে এবং একটা বাচ্চা আসতেছে না, তাৎক্ষণিকভাবে ওই বাচ্চাটার সঙ্গে যোগাযোগ করা, কীভাবে যোগাযোগ করা যেতে পারে, কিভাবে তার সঙ্গে গার্জিয়ানের সঙ্গে কথা বলতে বলা যেতে পারে। বাচ্চাটা বাড়ি থেকে চলে আসছে কিন্তু স্কুলে নাই, এটা একটু দেখাশোনা করতে হবে, শিক্ষকদের ওইভাবে দায়িত্ব দিতে হবে, তবে তো এটার উন্নয়ন সম্ভব। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।